বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটি নতুন গোয়েন্দা চরিত্র নিয়ে আপনাদের সামনে রহস্য আর রোমাঞ্চের টিম। আপনাদের ভোট থেকেই আমরা ঠিক করি এই নতুন গোয়েন্দা কাহিনীটি আপনাদের সামনে উপস্থাপনা করবার জন্য। তাই শুনে দেখুন গল্পটা আপনাদের কেমন লাগে। আজকের গল্প ঘাটশিলায় ঘটনা। গল্পটা শেষে আপনাদের মূল্যবান কমেন্টটি একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের গল্প ঘাটশিলার ঘটনা। বাবা বলেছিলেন গত 10 বছরে ঘাটশিলা অনেক বলতে গেছে। মৌভাণ্ডারকে তো আর চেনাই যায় না। নতুন বীজ হয়েছে সুবর্ণরেখার ওপর। কপার মাইন্সের চাকরিদের জন্য অসংখ্য কোয়ার্টার্সও গড়ে উঠেছে। কথা হচ্ছিল বাবার সঙ্গে পাশের হোটেলের এক ভদ্রলোকের। জায়গাটা ডাহিগড়া রেল লাইনের কাছেই। পাশাপাশি দুটি হোটেল, ওয়েসিস আর ওয়েস্টার্ন। নির্মাল্যরা উঠেছে ওয়েসিসে, ভদ্রলোক ওয়েস্টার্নে। নাম যতই জবরদস্ত, নিয়তি সাদা সিধা দোতলা কোঠা বাড়ি, তবে বাগবাগিচায় ঘেরা। আশপাশটা মনোরম, সামনে ঢেউ খেলানো খোলা মাঠ, ফলে এরকম সৌন্দর্য এক প্রকার আছে। হোটেলের সামনে এক ফালি রাস্তা একদিকে গেছে হাইওয়ে মুখে আর অন্য দিকটা গেছে সুবর্ণরেখার দিকে। রাস্তার ধারে শীতের রোদ্দুরে গা পেতে গল্প করছিলেন ওরা, নির্মাল্যর বাবা বিনায়কবাবু আর ওই ভদ্রলোক। উনি বয়সে বিনায়কবাবুর মতনই হবেন, 48 কি 50। লম্বা শক্তপোক্ত চেহারা, মাজা মাজা রং, ছোট ছোট করে ছাটা ব্যাক ব্রাশ চুল, চোখে কালো ফ্রেমের মোটা লেন্সের চশমা। গলার আওয়াজ ভারী এবং ব্যক্তিত্ব ব্যঞ্জক। মধ্যবয়সী হলেও বেশ শৌখিন, কোনো বড় দলের চাকরি করেন বলে মনে হয়। নির্মাল্য অলস কৌতূহলে মাঝে মাঝে ভদ্রলোককে দেখছিল, আবার কখনো ছড়ানো মাঠটার ওপর যে বস্তিটা আছে তার উপর চোখ ছড়িয়ে দেখছিল। তার আপাত নিরীহ চোখ দুটোর মধ্যে ঈগলের তীক্ষ্ণ অন্তর্ভেদী নজর, আর কান দুটো বড় সজাগ। সর্বক্ষণ সে যেন ওদের কথাবার্তা কান দিয়ে শুনে যাচ্ছে। সাধারণ আটপৌরে কথাবার্তা যাকে বলে, যা হামেশাই হয়ে থাকে। কিন্তু নির্মাল্য স্বভাবই হচ্ছে ওই সব কিছুতেই চোখ রাখা আর সব কিছুতেই কান পাতা। 72-এ বিনায়কবাবু যখন সপরিবারে ঘাটশিলায় এসেছিলেন, নির্মাল্য সঙ্গে এসেছিল, কিন্তু তখন সে খুবই ছোট, 5 কি 6 বছরের বালক। ফলে সেবার সে কি দেখেছে বা শুনেছে কিছুই তার মনে নেই। কিন্তু তার ঘাটশিলা মন্দ লাগছে না। শীত এবছর বেশ জমিয়ে পড়েছে, আর পাহাড়ি অঞ্চলে শীতের আলাদাই একটা চার্ম আছে। এমন খোলামালা ভূপৃষ্ঠ, দিগন্ত পাহাড়ের সেলুর ছবি, আশেপাশে রাঙামাটির তরঙ্গ, ছবির মতন ঘরবাড়ি, সমস্ত কিছুর মধ্যেই কেমন একটা ছুটি ছুটি ভাব। বোটানিক্সে পিকনিক করতে গেলে মনের ভার নেমে গিয়ে যেমন একটা হুল্লোড় ভাব আসে, সেই রকম ভাবই আসছে ওদের মনে। কান খাড়া করল নির্মাল্য। বাবাকে এসে বলতে শুনল, এই সঙ্গে কাউকে দেখছি না জি, একলা এসেছেন নাকি? ভদ্রলোক একটু দেরি করে উত্তর দিয়ে বললেন, না, একা ঠিক নয়, একজন ফ্রেন্ড আসার কথা আছে। উনি স্টিল এক্সপ্রেসে আসবেন। আপনি তো ফ্যামিলি নিয়ে এসেছেন মনে হয়। না না, কি করি বলুন তো, আমি মজা করে ঘুরে বেড়াবো, এদিকে পরিবার গোমরা মুখে বাড়িতে বসে থাকবে, সেটা স্বার্থপরতা বলে মনে হয় নাকি মিস্টার? আমাকে মিস্টার পালিত বলেই ডাকতে পারেন। আমি শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র পালিত। হ্যাঁ, আপনি খাঁটি কথাই বলেছেন। তাছাড়া লোকজন সঙ্গে না থাকলে
কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই দেখুন না, আমার সঙ্গে আপনার সঙ্গে আলাপ হলো বলে কেমন একটা গল্প গাছা করে কাটিয়ে দিচ্ছি, তবে আমার যা কাজ তাতে। অবিনাশ পালিত কথাটা অসমাপ্ত রেখে একটা কায়দুরবাস্ত কাজ ঝাঁকালেন। অনেক লোকের একটা স্ন্যাক থাকে, নির্মাল্যর কিন্তু মনে হয় পালিত সাহেব কিছু একটা চেপে গেলেন। বিনায়কবাবু অবশ্য সরল মনেই শুধলেন, কি যদি কিছু মনে না করেন একটা কথা। কি করেন আপনি? এই ব্যবসাবাদী গোছের কিছু একটা করি। ও তাহলে বিজনেসম্যান? হ্যাঁ, ভালো ভালো ভালো। ওর চেয়ে ভালো আর কি আছে বলুন তো? সম্পূর্ণ নিজের একটা স্বাধীনতা, কারোর কথার কোনো জোর নেই, পরাধীনতার আশ্রয় নেই। তার মানে আপনি চাকরি করেন? বিনায়কবাবু, চাকরি জিনিসটায় স্বাধীনতার অভাব ঠিকই, কিন্তু ব্যবসার মতন ঝুঁকি কিন্তু অত নেই। আচ্ছা, ওটি আপনার ছেলে বুঝি? নির্মাল্যকে চোখের ইঙ্গিতে দেখালেন অবিনাশ পালিত। হ্যাঁ, আমার ছেলে নির্মাল্য। পরে টরে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে হায়ার সেকেন্ডারির ছাত্র। বাহ, বাড়ি মুখ চোরা তো, খুব শান্ত আর চুপচাপ। বিনায়কবাবু হো করে হেসে উঠলেন, তারপর বললেন, মুখ চোরা, শান্ত, তবে আপনি ওকে ঠিকই চিনেছেন। মানে? মোটেও ওরকম নয়, একেবারে আলাদা, দারুণ ইনকিউজিটিভ। আপনি ওই গোয়েন্দা কাহিনী কি রহস্য গল্প টল্প পড়েন নাকি মিস্টার পালিত? পড়েন? তাহলে জেনে রাখুন, ও একটা খুদে গোয়েন্দা। অবিনাশ পালিতের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল, তারপর বললেন, বটে, বাড়ি ইন্টারেস্টিং তো। তাহলে ওকে একটু বাজিয়ে দেখতে হচ্ছে। আমি আমি আবার অবসর সময়টা থ্রিলার জাতীয় বইটইতে ডুবে থাকি না। আচ্ছা, আমার দু একটা প্রশ্নের জবাব দাও তো নির্মাল্য। বাবার সরলতায় মনে মনে একটু বিরক্ত বোধ করল নির্মাল্য। কি দরকার ছিল তার কথা জানাবার? বাইরে অবশ্য সে হাসি মুখ বজায় রাখল, বলল, হ্যাঁ বলুন না। বেশ, বলো তো, স্কটল্যান্ড ইয়ার্ডের যে বিশ্বজোড়া নাম, সে তো তুমি জানোই, কিন্তু আমার প্রশ্ন হলো, স্কটল্যান্ড ইয়ার্ড সলভ করতে পারেনি এমন একটা কেসের কথা বলো তো। নির্মাল্য পাখা কুইজ মাস্টারের মতো ঝটিতে উত্তর দিল, হ্যাঁ, মানে জ্যাক দি রিপার মিস্ট্রি। গুড, এটা অবশ্য একটা সহজ প্রশ্ন ছিল। দ্বিতীয়টা কিন্তু জটিল হবে। কোনান ডয়েল যে শার্লক হোমস চরিত্র তৈরি করেছেন, তার আদলে কোন চরিত্র ছিল বলো দেখিনি, আর লেখকই বা কে? নির্মাল্য হেসে বলে, এটা তো সহজ ব্যাপার। চরিত্র ছিল গোয়েন্দা দুপ্যা, লেখক ছিল এডগার অ্যালান পো। অবিনাশবাবু প্রায় লাফিয়ে উঠলেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, বিনয়বাবু, আপনার ছেলেটি কিন্তু একেবারে পিওর গোল্ড। ঘড়ির ওপর এক পলক তাকিয়ে বললেন, ইস, 9:30, আমায় একবার বেরোতে হচ্ছে, পরে কথাবার্তা হবে, চলি। আচ্ছা। বিনায়কবাবু হাত নেড়ে বাই বাই জানালেন। অবিনাশ পালিতের অপশ্রিয়মান দেহটার দিকে খর নজরে তাকিয়ে রইল নির্মাল্য। মনে মনে ভাবল, ইংরেজিতে যাকে অ্যাভারেজ ম্যান বলে, লোকটি ঠিক যেন সেই রকম। তার দৃষ্টি অনুকরণ করে বিনায়কবাবু বললেন, কী রে, কীরকম লাগলো লোকটাকে? নির্মাল্য গম্ভীর গলায় বলল, বেশ ইন্টারেস্টিং লেগেছে কিন্তু। বেলা সবেই 9:30। স্নান খাওয়া সেরে বেলা 12টা কি 1:45, হাতে তখন অঢেল সময়। বাবা এখন হোটেল রুমে, মা স্নান টান করছেন। পায়ে পায়ে হোটেল এলাকা ছেড়ে বেরিয়ে এলো নির্মাল্য। সামনে মেটাল রোড, তার পাশেই রেল লাইন।
প্যান্টের পকেট থেকে ছোটোখাটো একটা জিনিস বের করলো নির্মাল্য। একটা বাইনোকুলার, আকৃতিতে ক্ষুদ্র কিন্তু জোরালো। মাধ্যমিকটা কৃতিত্বের সঙ্গে পাশ করার পর বিনায়কবাবু ওকে একটা ভালো উপহার দিতে চেয়েছিলেন। ও চেয়ে নিয়েছিল বাইনোকুলার। বাইনোকুলার এখন সেই বাইনোকুলের চোর লাগিয়ে রেল লাইনের ওপারটা দেখে নিল নির্মাল্য। এক জায়গায় একদল মানুষের ভিড়, কিছু যেন একটা হচ্ছে ওখানে। মাটির উঁচু ঢেউটায় কটা মানুষ, কটা কোঠাবাড়ি ছাড়া ছাড়া, আর ওপারে ধুধু জনশূন্য জমি। ওই শূন্যটার নিচেই কোথাও ফুলডুংরি বলে একটা পাহাড় আছে। ফুলডুংরিটা কিন্তু এলো না যন্ত্রে, চড়াইয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে। রেল লাইন পার হয়ে চলল নির্মাল্য। ওই ঢিবিটার কাছে অত মানুষের জমায়েত কেন? চেহারা আর সাজ পোশাকেই মালুম হচ্ছিল যে বেশিরভাগ স্থানীয় মানুষ। খাবার জিনিস সাজিয়ে বসে আছে কিছু লোক, মেলা টেলা কিনা কে জানে। নির্মাল্য তার বয়সী এক ছেলেকে জিজ্ঞাসা করে জানতে পারল যে ফ্রি রোববার এখানে মোরগ লড়াই হয়। সারা সিংভূম জেলায় এমন মোরগা লড়াই নাকি কোথাও আর হয় না। বেলা 11টা থেকে 4টে পর্যন্ত লড়াই চলে। লড়াই দেখার খুব ইচ্ছা হলো নির্মাল্যর, কিন্তু তার এখনও ঘণ্টাখানেক বাকি আছে। ততক্ষণে এখানে দাঁড়িয়ে বাজে সময় নষ্ট না করে সে ফুলডুগনিটা ঘুরে বেড়াতে থাকে। ভিড় পেছনে রেখে উঁচু নিচু মাঠের ওপর দিয়ে উত্তর পশ্চিমমুখী হাঁটতে লাগলো নির্মাল্য। ওদিকটাই ফুলডুগরি, গাছগাছালি ঘেরা লালচে ঢিপির চূড়াটাও দেখা যাচ্ছে। ওটাই ফুলডুগরি। এই দিকটায় লোকবসতি বিরল, ছাড়া ছাড়া 2-4টে বাড়ি। প্রথমে একটা মেটাল রোড, বেশ চওড়া আর মসৃণ, স্ট্রেট হাইওয়ে বলে মনে হয়। তারই গায়ে ফুলডুগরি। বাইনোকুলার বের করে চোখে চড়ালো নির্মাল্য। বেলে পাথরের পাহাড়, একক একটা পাথর ঢিবি আসলে সামনে উঁচু, ছড়িয়ে ছিটিয়ে কটা শালকেন্দু আর বেলগাছ। পাকদণ্ডির রাস্তা ঘিরে আছে ডুংরির মাঝামাঝি অংশটা। নির্মাল্য হাসি পেল। এই ঢিলার আবার পাকদণ্ডি। ফুলডুংরির তলা এসেও চোখ থেকে যন্ত্রটা নামালো না নির্মাল্য। ছবি থেকে ছবিতে সরে যেতে থাকলো তার চোখ। তারপর আপন খেয়ালেই পাকদণ্ডির পথটাকে অনুসরণ করল তার নজর। রাস্তাটা উত্তরমুখী খানিকটা গিয়ে বাঁকের মুখে হারিয়ে গিয়েছে, কিন্তু বাঁকের মুখটার কাছাকাছি দুটো মূর্তি ভেসে এলো বাইনোকুলারে। হাঁটছে পাশাপাশি, খুব নিবিষ্ট ভঙ্গিতে কথা বলছে মনে মনে। দুজনের মধ্যে একজন বেশ লম্বা, অন্যজন মাঝারি চেহারায়। কথা বলতে বলতে দীর্ঘকার লোকটা একবার পিছু ফিরে তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। কিন্তু ওইটুকুন সময়ের মধ্যেই মুখের মালিককে চিনে ফেলেছে নির্মাল্য, অবিনাশ পালিত। কিন্তু পালিত সাহেব এখন এখানে কেন? ওর তো এখন স্টেশনে বন্ধুকে রিসিভ করতে যাওয়া উচিত, আর তারপর হোটেল। আর সঙ্গী লোকটাই বা কি? বন্ধু তো নিশ্চয়ই নয়। বন্ধু হলে লর্ড বয়ের সমেত এখানে আসবে কেন? তাছাড়া লোকটাকে পালিত সাহেবের বন্ধু গোছের বলেও তো মনে হচ্ছে না। খুবই সাদাসিধা দেহাতি ধরনের লোক। ওর মতন শৌখিন মানুষের বন্ধু উনি যে হবেন তা বলা চলে না। লহমায় মনস্থির করে পাহাড়ে উঠতে লাগলো নির্মাল্য। জায়গাটা এমন খোলামেলা যে নিজেকে লুকিয়ে বাঁচিয়ে গোপন রাখার উপায় নেই। তাছাড়া জায়গাটা ছোট, যে কোনো মুহূর্তে পালিত সাহেবের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা। অথচ সেটা চাইছিল না নির্মাল্য। বেশ একটা মানসিক উত্তেজনা অনুভব করছে সে আজ। তবে 2-4টে দল আছে এখানে। পাকদণ্ডির আগবাগগুলোতে আছে, শালগেন্দুর গড়ির আলার আছে। সব মিলিয়ে নিজেকে খানিকটা আড়াল রাখা যায়।
নির্মাল্য ফুট 50 খাড়াই তরি উঠে পাকদণ্ডির রাস্তাটা ধরে দ্রুত পদক্ষেপে কিছুটা এগিয়ে গেল। বাইনোকুলারটা হাতে থাকা এখন সন্দেহজনক বলে ওটাকে পকেটস্থ করল সে। চেঞ্জারদের দলগুলো ডুংরির দক্ষিণ দিকে, এদিকে এরা মাত্র 3 জন। বাতাসের শব্দ এবং পালিতের চাপা গলায় কথাবার্তা ছাড়া এই দিকটা আর কিচ্ছু শোনা যাচ্ছে না। বাঁকের মুখটায় গিয়ে আর এগোনোর নিরাপদ নয় বুঝে পাকদণ্ডির ধারের পাথরের দেওয়ালে পিঠ ঠেসা দিয়ে দাঁড়ালো নির্মাল্য। অবিনাশ পালিত তার সঙ্গী বাঁকের ঠিক ওধারটি দাঁড়িয়ে কিসব বলছে। এই অবস্থায় নির্মাল্য ধরা পড়ল যে কেউ বুঝে ফেলবে আড়ি পেতে সে এই কথা শুনছে। উপস্থিত বুদ্ধিমতো সে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে পাথরের দেয়ালে নিজের নাম লিখতে ব্যস্ত আরম্ভ করল। এমন অনেকেই করে এসব জায়গায় এসে। নির্মাল্যর কাঁধ দুটো কিন্তু রাডারের মতোই সতর্ক এবং সক্রিয়। ওদিক থেকে ছাড়া ছাড়াভাবে কথা ভেসে আসছে, কখনো স্পষ্ট আবার কখনো বা অস্পষ্ট। নির্মাল্য উৎকর্ণ হল। তুমি মুনাফার দিকটাই দেখছো রামচাঁদ, কত ঝুঁকি নি সেটা দেখছো না তো? র মেটেরিয়াল জোগাড় করাই শক্ত হয়ে উঠেছে দিনে দিনে। আমার সাপ কথা, 5,000-এর বেশি দিতে আমি পারবো না। পালিত সাহেবের ভরাট গলা চিনতে অসুবিধা হলো না নির্মাল্যর। এবার একটা লোক যার নাম রামচাঁদ সে কি বলে শোনার জন্য কান খাড়া করল নির্মাল্য। কিন্তু একে লোকটার স্বর ঘর করে, তারপর দেহাতি টানে হিন্দি ভাষায় জগা কেচড়ে। নির্মাল্য বিচ্ছিন্ন তাকলিফ, দেওয়া টেওয়া, 50,000, মকা, এই রকম গোটা কতক শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। বরঞ্চ তোমায় আমি আর 1,000 দিচ্ছি, মোটমাট ওই 6,000। খাঁটি জেড বলছো তাই না? পালিশ সাহেবের গলা। প্রত্যুত্তরে রামচাঁদ, জি সাহেব এবং খাঁটি স্টোন কথা দুটো শুনতে পেল নির্মাল্য। এরপর ওরা আরও নামক গলায় কথাবার্তা পড়তে শুরু করল। ওদের প্রায় মিনিট 3 কথাবার্তা থেকে নির্মাল্য 5.5, রুক্মিণী এবং পেমেন্ট, এই 3টে শব্দ ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারল না। আর এখানে অপেক্ষা করা মোটেই নিরাপদ নয় ভেবে সে বুঝে যায় দ্রুত পথে এখান থেকে সরে যাওয়াই ভালো। এক ধরনের উদ্বেগ উত্তেজনা মেশানো অদ্ভুত মানসিক অবস্থা এখন ওর মধ্যে। শ্বাস প্রশ্বাস পড়ছে দ্রুত। ফুলডুংরিতে আর না দাঁড়িয়ে তাড়াতাড়ি সে নিচে নেমে আসে। দেওয়াতা, জেট, রুক্মিণী, 50,000, এইসব শব্দ তার মাথায় খেলা করতে থাকে। ব্যবসার কথাই হচ্ছিল ওদের, কিন্তু সাধারণ কোনো ব্যবসা নয়। অবিনাশ পালিত কিসের ব্যবসা করেন? স্টোনের। তাহলে ওর কি জুয়েলারির দোকান আছে নাকি? যে এখানকার স্টোন বা পাথরে সেটা অবশ্য ভালোই জানা আছে নির্মাল্যর, কিন্তু রুক্মিণী সেটা কি? এত অস্থিরতার মধ্যেও মুরগা লড়াইয়ের ব্যাপারটা ভোলেনি সে। ফেরার মুখে খানিকক্ষণ লড়াই দেখল, খুবই উপভোগ্য লড়াই। দুটো লড়ুয়ে মোরগ যেন পুরাতন আমলের 2 রোমান গ্ল্যাডিয়েটর। ওদের তাকানো, কলা কৌশল, আঘাত প্রত্যাঘাত তারিফ করবার মতোই। হোটেলে ফিরতে প্রায় 12টা বেজে গেল। তার রোদে তামাটে উস্কো হুস্কো মুখের দিকে তাকিয়ে বিনায়কবাবু বললেন, খুব ঘুরে এলি বোধ হয়, তা কোথায় গিয়েছিলি রে? ফুলডুংরির দিকে। এতক্ষণ লাগলো ঘুরে আসতে? ফুলডুংরি তো বেশি দূর নয়। মোরগা লড়াই হচ্ছিল তো, তাই দেখছিলাম ওপারটায় দাঁড়িয়ে। দেখতে দেখতে দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, এই রুক্মিণীটা কি? ও এখানকার লোকাল গডেস। তা হঠাৎ রুক্মিণী দেবীর নাম কেন? না না, এমনি জিজ্ঞাসা করছি। বিনায়কবাবুর ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকালেন। আস্তে আস্তে বললেন, মানে নাকি কোনো গণ্ডগোল আছে? তোর সমস্ত কাণ্ড কারখানা থেকে ভয় লাগেনি? যেখানেই যাস ফ্যাসাদ বাঁ দিয়ে বসিস, কোনো গোলমালে জড়িয়ে যাসনি তোরে? নির্মাল্য
মনে মনে বলল, খুব একটা মিথ্যে বলনি তুমি, গোলমাল একটা হবে। বাইরে মুখের হাসি টেনে নিয়ে এনে বলল, না না, গোলমাল কোথায়, তুমি কিছু ভেবো না বাবা অত। সকালে নির্মাণও ঠিক করেছিল সুবর্ণরেখার ধারে গিয়ে বিকালের দিকে সূর্যাস্ত দেখবে। সুবর্ণরেখার তীরে একটা জায়গা আছে, সানসেট পয়েন্ট। ওখান থেকে সূর্যাস্তের দৃশ্য নাকি ভারী মনোরম। জায়গাটা এই হোটেল থেকে বড়জোর মিনিট 10 পথ। সুবর্ণরেখা বয়েছে গেছে ঘাটশিলার একেবারে পাদমূল ধয়ে। আশেপাশে চমৎকার ল্যান্ডস্কেপ, আর নদীটা নিজেই এক চমৎকার ছবি। নির্মাল্য এসে অবধি একবার মাত্র সকালের দিকে গিয়েছে ওই সুবর্ণরেখায়। তাতেই সে স্থির করেছিল বিকালের দিকে মাঝে মাঝে এখানে আসা যেতেই পারে, কিন্তু আপাতত সেই সৌভাগ্য তার বোধহয় হবে না। বিশ্রীভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে এক অন্য ঘটনার সঙ্গে, যার আকর্ষণ অন্তত তার কাছে সুবর্ণরেখার চেয়ে কম কিছু নয়। দুপুরটা তার খুব বাজে কাটল। অনেক হাঁটাহাঁটি হয়েছে সকালে, দুপুরে তাই ঘুম ঘুম লাগছিল, কিন্তু বৃথাই সে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিল। মনে দুশ্চিন্তা থাকলে ঘুম কি আর কারোর চোখে আসে? 5:30 এই কথাটা তার মাথায় ঘুরপাক খেতে লাগল। সে কি আজ সন্ধ্যে 5:30 নাকি কাল ভোরের 5:30? যাই হোক, অবিনাশবাবু তো পাশের হোটেলেই আছেন। ওর গতিবিধির ওপর একজন ওয়াচ রাখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে বোঝা যাবে। বিকাল 4:30 নাগাদ সে দেখল অবিনাশ পালিত হন্তবন্ত হয়ে সামনের রাস্তা দিয়ে চলে গেলেন। তার হাতে একটা মাঝারি আকারের ভিআইপি অ্যাটাচি। এর আধ ঘন্টা পরেই বেরিয়ে পড়ল নির্মাল্য নিঃসারে। বাবা আর মা হোটেলের সামনে লনটায় অন্য বোর্ডারদের সঙ্গে গল্পগাছা করছেন। পাছে নানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, সেই জন্য ও চুপি চুপি বেরিয়ে এলো। একটা ব্যাপার এখন সে নিশ্চিত, তা হলো রামচাঁদ অবিনাশ পালিতের যে কোনো সূত্রে চেনা জন্মা হলেও বন্ধু টন্ধু কেউ নয়। দুপুরে রাস্তায় বেরিয়ে অবিনাশ পালিতকে দেখতে পেয়ে বিনায়কবাবু যখন শুধলেন, মানে আপনাকে একা দেখছি, আপনার বন্ধু কোথায়? উনি তখন বলেন, না না, সে আসেনি, আটকে গেছে কোনো এক বিশেষ কাজে, বিকেলের দিকে ফুল। কথাটা কানে এসেছিল নির্মাল্যর, আর বুঝতে বাকি ছিল না যে বন্ধু আসার কথাটাই একেবারে ভুয়ো। বিকালের দিকে ফুলডুঙুরিতে আসে অনেকে, ভেড়ায় ছবি তোলে। এদিক সেদিক ঘুরে খানিক সময় কাটিয়ে যখন নির্মাল্য পাহাড়ের কাছে পৌঁছালো, সব দলই তখন ফেরার মুখে। দিনের আলো মরে এসেছে। মাঠে ঘাটে গোধূলি বেড়ায় ছায়া। ফুলডুঙরির পায়ের নিশ্চার নিস্তব্ধ। নির্মাল্যর একটু ভয় ভয় করছিল বটে। পকেটের ভেতর এখন সেই বাইনোকুলার নেই, তার বদলে আছে একটা ছোট্ট হাতুড়ি। ছোট্ট কিন্তু মারাত্মক অস্ত্র। এটা সঙ্গে থাকলে বরাবর সে বুকে বল পায়। পকেটে হাত ঢুকে হাতুড়ির মুখটা চেপে ধরতে তার মনে বেশ একটা নির্ভরতা জেগে উঠল। যদিও ততটা সতর্ক হবার দরকার ছিল না, তবু সে ডুংরিতে ওঠার সাধারণ ব্যবহার্য রাস্তাটা এড়িয়ে একটা বিপদ পথে এগিয়ে চলল এবং পূব দিকের পাশাপাশি দাঁড়ানো দুটো গাছের আড়ালে চুপচাপ অপেক্ষা করতে লাগল কখন ঘড়িতে 5:30 বাজবে। সন্ধ্যার আবছায়া ক্রমশ দানা বেঁধে গভীর অন্ধকারে পরিণত হয়েছে। হঠাৎ পাহাড়ের পশ্চিম কোণে পাথরের সঙ্গে বুট জুতোর ঘষ্টানির শব্দ তাকে প্রচণ্ডভাবে চমকে দিল। কেউ আসছে, প্যান্ট শার্ট পরা লোক নিশ্চয়ই। বেশিক্ষণ লাগলো না, একটা কালো ছায়া ডুংরির ওপর উঠে এলো। চূড়োটায় গাছপালা তেমন নেই বলে অন্ধকার তেমন ঘন নয়। নির্মাল্য সহজেই শনাক্ত করতে পারলেও ওটা হলো অবিনাশ পালিত। তার আবছা দীর্ঘ মূর্তি ডুংরির চূড়ার ওপর দিয়ে হেঁটে উত্তর ঢালে অদৃশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ একেবারে চুপচাপ।
দূরের অন্ধকারের আড়ালে যে কি ঘটল সেটা জানে না। আবার অবিনাশ পালিতের চূড়ো দিয়ে হেঁটে আসতে দেখল সে। কিন্তু মন্দ কপাল আর কাকে বলে। দাঁড়িয়েছিল পাকদণ্ডী রাস্তার কিনারে ঘেঁষে। হঠাৎ একটা পা পিছলে গেল তার, আর কয়েকটা আলগা নুড়ি গড়গড় করে গড়িয়ে পড়ল নিচের দিকে। অবিনাশ পালিত সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে এক ঝলক আলো অন্ধকার ফুঁড়ে নির্মাল্য পাশ দিয়ে বেরিয়ে গেল। ঝটিতে সে বুঝতে পারল যে এখানে লুকিয়ে থাকার চেষ্টা করলে ধরা পড়ার সম্ভাবনাই বেশি। তাই দুজন সমর্থ মানুষের সঙ্গে লড়াই দিতে সে একা পারবে না। হয়তো জিততেও পারে, কিন্তু তাতে তার এখানে আসার উদ্দেশ্য পণ্ড হয়ে যাবে। অপরদিকে রাস্তা দিয়ে পালাবার চেষ্টাও বোকামি। নিরুপায় হয়ে গড়ান বেয়ে নামবার চেষ্টা করল সে। এদিকটাই ফাঁকা মাঠ। মাঠ ধরে দৌড়ালে কোথায় পৌঁছাবে তাও জানা নেই, কিন্তু অত শত ভাববার সময় এখন নেই। রামচাঁদ, তুরন্ত ইদার যাও। নির্বাণ্য উল্টোপাল্টা গড়িয়ে ডুংরির নিচে নামল। এদিকটা মোটামুটি খাড়াই আর গুঁড়ো কাপড়ে ভরা, তাই রক্ষে রচিত হাড্ডি চুর হয়ে যেত। চোট লেগেছে বেশ, কিন্তু তা নিয়ে মাথা ঘামাবার সময় এখন নেই। পায়ের শব্দ দ্রুত ধীরে আসছে এদিকে। সে প্রাণপণ দৌড় দিল। কোথা দিয়ে কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না সে, শুধু জানে থামা মানেই বিপদ। এমন সংকটে তার মাথা অবশ্য বেশ কাজ করছিল। ডানাতে লোকালয়ের রাস্তা আর বাঁহাতি অনন্ত প্রান্তর, এটা সে ভোলেনি। এমন ম্যারাথন রেসও জীবনে তার প্রথম। পেছনে পায়ের শব্দ একটু শিথিল হলো বটে, বুঝল কেউ আর তাকে অনুসরণ করছে না। পায়ের গতি একটু শিথিল করল যতক্ষণ না হাইওয়ের ওপরে এসে পড়ে সে। বাকি পথটুকু দ্রুত পা হেঁটে যখন সে হোটেলে ফিরল, তখন তার জন্য বাবা মা রীতিমতন চিন্তিত এবং উদ্বাস্ত। নির্মাল্য তখন হাঁপাচ্ছিল। এই শীতেও ঘেমে নিয়ে একেবারে একসা। একটুও যদি তোর কাণ্ডজ্ঞান থাকে, এই বলে এক প্রস্ত বকাঝকার জন্য বিনায়কবাবু বসতে হচ্ছেন। হঠাৎ ছেলের বিধ্বস্ত মূর্তি দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। এসব কি? এ কি চেহারা তোর? মুখে কালশিটে কোথাও মারদাঙ্গা করে এলি নাকি রে? নির্মাল্য কেমন একরকম হাসল, তারপর বলল, সেই রকমই বাপি। কি হয়েছে খুলে বল। বিনায়কবাবু বাস্তবে কি উদ্বিগ্ন। মানে আমি তো তোকে আশেপাশে না দেখে থানায় যাবার কথা ভাবছিলাম। থানাতেই যেতে হবে বাপি, না হলে আমার কথা কানে তুলবে না পুলিশ। পুলিশ? কী সব বলছিস বলতো তুই? পুলিশের কথা আসছে কেন? তোকে তো পাওয়াই গেছে। অত কথা বলার সময় নেই বাপি। অবিনাশবাবু এসে পাওয়ার আগেই আমাদের একবার থানায় যেতে হবে। অবিনাশবাবু? উনি আবার কি করলেন? এখন থানায় চলো, সেখানেই সব বলবো। হোটেল ওয়েস্টার্নে এখন এমন যে একটা পুলিশি হামলা হবে যে কেউ ঘুণাক্ষরও ভাবতে পারেনি। রাত তখন 9টার মতন হবে। বোর্ডাররা যে যার ঘরে খাওয়া দাওয়া সারছে। ঠান্ডার দিনের নিজস্ব একটা প্রভাব হোটেলে খানিকটা শুনশান। এমন সময় বাইরে ডিপ থামায় বিজাতীয় শব্দে সকলে সকচকিত হয়ে উঠলেন। হোটেল মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল পুলিশ এসেছে। স্থানীয় ওসি জিপি সীতারাম হোটেল ম্যানেজার বিলক্ষণ চেনা। ম্যানেজার শশব ব্যস্তে সুচলেন, স্যার এত রাতে মানে কি ব্যাপার? মিস্টার সীতারাম জানালেন, পুলিশের কোনো সময় অসময় নেই। হোটেল ওয়েস্টার্নে যে একজন অভিজাত ক্রিমিনাল বাসা বেঁধেছে তিনি সেটাও জানালেন ম্যানেজারকে। মানে স্যার ক্রিমিনাল আমার হোটেলে? আপনি নিশ্চয়ই কোথাও স্বপ্নের ঘরে আছেন স্যার। ম্যানেজারের মুখ রীতিমতন দ্রষ্টব্য বস্তু। অশু করুণার হাসি এসে বললেন, আপনার কোনো দোষ নেই ম্যানেজার বাবু। তো আপনার পক্ষে তো আর সব মানুষকে চেনা সম্ভব নয়। আর মিস্টার পালিত বলে যে
এক ভদ্রলোক কলকাতা থেকে আপনার কাছে এসেছেন। তার ঘরটা কোনটা বলেন তো? আগে বাবু 7 নম্বর। ব্যাপারটা কি সীতারামজি? হি ইজ আন্ডার অ্যারেস্ট। তার রুমটা সার্চ করতে হবে। পরের ঘটনা সংক্ষিপ্ত। মিস্টার পালিত ঘরেই ছিলেন। পুলিশি হামলা স্বপ্নের অগোচর ছিল তার। পুলিশকে ঠেকানোর বিস্তর চেষ্টা অবশ্য করলেন, কিন্তু ভিআইপি অ্যাটাচের ভেতরকার দামি প্রস্তর মূর্তিটা তার সব জোড়াজুড়ি ভেঙে দিল। অবিনাশ পালিত, যাকে বলে বামার সমেত ধরা পড়লেন। জিরার মুখে জানা গেল অবিনাশ পালিত তার ছদ্মনাম। আসলে তিনি বালিগঞ্জের অজয় গোস্বামী। অবশ্য সেটাও ছদ্মনাম কিনা এখন বলা যাচ্ছে না। সে যাই হোক, অবিনাশ পালিত ওরফে অজয় গোস্বামী এতকাণ্ডের পরও ভেঙে পড়েননি। মানুষটি যে সাধারণ পর্যায়ের অপরাধী নয় তাতে সন্দেহ নেই। জেরা চলাকালেই সহজ গলাতেই বললেন, আমাকে ধরা যে আপনাদের কম্ব নয় তা আমি নিঃসন্দেহ জানি। এর পেছনে আসে একটি লোক, দয়া করে তার নামটি বলুন সীতারামজি। দেখেন, এখন আর বলতে বাধা নেই। সে একটি বছর 17 ছেলে। বলেন কি, কে সে? আপনার হোটেলের পাশে হোটেলই থাকে, নাম নির্মাল্য। ও, সেই ছেলেটা বিনায়কবাবুর ছেলে। খুব ব্রাইট এবং ইন্টেলিজেন্ট। ইস, বড্ড ভুল হয়ে গেল। ওর সম্পর্কে আমার আর একটু সতর্ক হওয়া দরকার ছিল। যাই হোক, ওর সঙ্গে আমার একটু দেখা করাতে পারেন? ওসি একটু চিন্তা করে বললেন, তা পারি। দেখুন মশাই, কোনো ট্রিক খেলবার চেষ্টা করবেন না। বা আপনার কোনো কারণ নেই, আপনি তো সঙ্গে রইলেন। খবর যেতে দেরি হলো না। বিনায়কবাবুর ছেলেকে নিয়ে হাজির হলেন। বেশ একটু উদ্বিগ্ন অবশ্য তিনি ছিলেন। তখনও তার ধারণা কোথাও একটা গণ্ডগোল করে বসে আছে নির্মাল্য। অবিনাশ পালিতের সাচ্চা জেন্টেলম্যানের চেহারার ভেতর একটা চোর ছাঁচর লুকিয়ে আছে, এটা বিশ্বাস করতে তার মন একেবারেই সায় দিচ্ছিল না। ঘটনার পরিণতি দেখে তার বুকের ভেতর থেকে যেন একটা গরু ভার পাথর নেমে গেল। নির্মাল্যকে দেখে অজয় গোস্বামী কিন্তু ক্ষুব্ধ না হয়ে বললেন, তুমি আমাকে হারিয়ে দিয়েছ নির্মাল্য। তোমার বুদ্ধির পরিচয় পেয়েও তোমাকে খাটো করে দেখাটা আমার উচিত হয়নি। সন্ধ্যেবেলা তুমি এই ফুলডুঙরি গিয়েছিলে না? আশ্চর্য সাহস তোমার। দেখো, আমি সাধারণ চোর নয়, মনের বশে এ পথে পা দিয়েছি। না, তোমার ওপর আমার কোনো রাগ নেই। কি জানি কেন রাগ হচ্ছে না। তুমি আমার বাইরের খোলসটাকে বিশ্বাস না করে ভেতরের বদমাইশটাকে খুঁজে বার করার চেষ্টা করেছ। এটা খাঁটি গোয়েন্দার লক্ষণ। তোমার বুদ্ধির কাছে আমার হার হয়েছে নির্মাল্য। বিনায়কবাবু যাকে বলে হতভম্ব, এমন কি নির্মাল্যও অবাক। অজয় গোস্বামী সকলকেই বিস্মিত করে দিয়েছেন। পুলিশের চেনে জানা গেল অনেক কিছুই। অজয় গোস্বামী একসময় কলকাতার এক থানার পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ক্রিমিনালদের নিয়ে নাড়াঘাটা করতে করতে তাদের সঙ্গেই একসময় হাত মিলিয়েছিলেন। সেই অপরাধ তার চাকরিতে যায়। তখন তিনি ক্রিমিনালদের নিয়েই একটা চোরা কারবারি চক্র গড়ে তোলেন। বাইরের পরিচয় তিনি অ্যান্টিক ডিলার বা প্রত্নদ্রব্যের সংগ্রাহক। আসল কাজ নানা এলাকায় দুষ্কৃতীদের দ্বারা প্রত্নতত্ত্ব অপহরণ করিয়ে বাইরের দেশগুলো প্রভূত মূল্য পাচার। ঘাটশিলা থেকে মাইল 15 দূরের এক গ্রাম থেকে কদিন ধরে বহুমূল্যের জেট পাথরের একটা যে রুক্মিণী মূর্তিটা অপহৃত হয়, সেটা ওই অ্যাটাচের ভেতরের মূর্তি। তারই নির্দেশে রামচাঁদ এবং তার দল মূর্তিটাকে মন্দির থেকে চুরি করে। রামচাঁদ একজন কুখ্যাত অপরাধী, একসময় কলকাতায় ছিল, তাই সুবাতি অজয় গোস্বামীর সঙ্গে তার চেনাশোনা। বর্তমানে ঘাটশিলা আর তার আশেপাশে অঞ্চলে তার কর্মকেন্দ্র। গয়া জেলাতে 20 কোটি দামি বৌদ্ধমূর্তি সরিয়ে অজয় গোস্বামীর হাতে তুলে দিয়েছে সে। ধরা পড়ল রামচাঁদও। অজয় গোস্বামীর কাছ থেকে রামচাঁদের হাল হদিশ পেয়ে তাকে বেশ তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ।
অজয় গোস্বামীর জবানবন্দির থেকে যে মিথ্যা নয় সেটা রামচাঁদ কাছ থেকে জানা গেল। ব্যাপারটি নিয়ে হইচই যা হলো তা কহতব্য নয়। নির্মাল্য যে রীতিমতন হিরো বনে গেল। সকালবেলা বেড়াতে বেরোলে সবাই তাকে দেখিয়ে বলে, বাহাদুর ছেলে, কী বা বয়স, অথচ বুকের পাটা দেখো। এইসব ছেলেই তো দেশের ভবিষ্যৎ। আপনারা শুনছিলেন শ্রী কুমার মিত্র রচিত একটি রোমহর্ষক গোয়েন্দা কাহিনী, ঘাটশিলায় দুর্ঘটনা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটি করতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্য ও রোমাঞ্চ। নমস্কার।